বারে গিয়ে লিখতে হবে RS রেডিও সারাবেলা, তাহলেই পেয়ে যাবেন আমাদের পেজটি, যেখানে স্ক্রল করতেই আমাদেরকে আপনি শুনতে পাবেন। সো খুব বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব আমাদের প্রথম মেইলটিতে, যেখানে ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সেই ঘটনাটি আপনাদেরকে জানাবো। প্রিয় রাতুল ভাই, আসসালামু আলাইকুম। জানি ভালো আছেন। আমি অনেক দিন থেকে ভূতবেলায় স্টোরিগুলো দেবো ভাবছি, আর দেওয়া হয়ে ওঠে না বিভিন্ন ব্যস্ততার কারণে। আর যাই হোক, এখন যে ঘটনাটি দেব তা আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। এখন যে ঘটনায় আপনাদেরকে খুব বেশি অপেক্ষা করাবো না, শুরুতেই একটা কথা বলে নেই। আমার ভাই এমনিতেই এটা সেটা দেখে থাকে সব সময়। শুনেছি তার নাকি রাশিও খারাপ। যাই হোক, সেগুলো আর না বলি, এখন আসল ঘটনায় যাই। আমার ভাই ব্যবসা করেন আমার নানু বাড়িতে। সঙ্গত কারণে জায়গার নামটি আমি বললাম না। যেখানে ব্যবসা করেন সেখান থেকে আমাদের বাড়িতে আসতে দুটি পথ আছে, একটি রেল লাইন দিয়ে আর একটি রাস্তা দিয়ে। সেদিন যেটা ঘটেছে সেটা হলো আনুমানিক রাত 1টা বাজে। বাড়িতে অনেক লোকের ভিড়, অনেক কথাবার্তা শোনা যাচ্ছে। আর এই কথাবার্তার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে যায়। দেখি শব্দটা আমাদের আঙিনার ভেতর থেকেই আসছে। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। দেখলাম আমার ভাইকে সবাই ঘিরে ধরেছে এবং টক খাবার খাওয়াচ্ছে। আমার ছোট মাথায় কিছু বুঝতে পারলাম না কি হয়েছে। হয়তো ভয় পাবো এই জন্য আমাকে কেউ কিছু বলেনি বা ডাকেনি। পরের দিন আমি জানতে পারলাম যে আমার ভাই বাড়িতে ফেরার সময় তার সাথে নাকি খারাপ কিছু ঘটেছে। শুনলাম ভাই বাড়িতে আসার সময় রেল লাইন দিয়ে যাওয়ার সময় দুঃখিত, ভাই চিন্তা করলেন যে বাসায় ফেরার সময় রেল লাইন দিয়ে গেলে কম সময় লাগবে, তাই রাস্তা দিয়ে না এসে রেল লাইন দিয়ে আসেন। কিছু দূর আসার পর সেখানে সামনে একটা ছোট বাচ্চা কাঁদছে। সে কিছু মনে করলো না, হয়তোবা ওই বাচ্চার মা আশেপাশে কোথাও আছে, তাই বাচ্চাটাকে ক্রস করে কিছুক্ষণ এগিয়ে আসার পর সেই বাচ্চাটা হাসি দিয়ে ওঠে হঠাৎ করে। ভাইয়ের মনের মধ্যে ছ্যাদ করে ওঠে। কোনো কিছু না ভেবেই অজানা একটা ভয় পেতে শুরু করেছেন ভাইয়া। কিছু দূর আসার পর যা ঘটলো তা আরও ভয়াবহ। কিছু দূর আসার পর ভাইয়া দেখলো যে একটা বুড়ি সাদা কাপড় পরে কোমর বাঁকা করে হেঁটে যাচ্ছে। ওই বুড়ির সাথেও একটা ছোট বাচ্চা রয়েছে। যখন ওদের কাছাকাছি এসে গেছে, ওরা দুজনই দাঁড়িয়ে আমার ভাইয়ের মুখোমুখি হয়, তখন ভাই যা দেখলো তা দেখার মতো না। ভাইয়া কিছুক্ষণ আগে যে বাচ্চাটিকে দেখে এসেছে পেছনে, ঠিক সেই বাচ্চাটি। এটা কি করে সম্ভব? এত ছোট বাচ্চা, বয়স হবে আনুমানিক 2 বছর বা তারও কম। আমার আগে আসতে পারে কিভাবে? এটা ভাবতে ভাবতে আরো ওদের সামনে চলে যাচ্ছে ভাইয়া। তখনই ওরা ভাইয়ার দিকে তাকিয়ে খুব জোরে জোরে হাসি দিতে শুরু করে। ওদের দাঁতগুলো যেন অনেক বড় বড়, যেন ছিঁড়ে খেয়ে ফেলবে। তখন ভাইয়া যত সূরা জানেন সব পড়া শুরু করেছেন। তখন কিছুটা শান্ত হয়েছে, আর সেই সময় ভাইয়া তাদের অতিক্রম করে চলে যাচ্ছে। এরপর ভাইয়ের মনে হচ্ছিল যেন ওরা পিছিয়ে আসছে, আরও কাছে আসছে। তার কিছুক্ষণ পরে মনে হলো কেউ যেন সাইকেলটা টেনে ধরেছে। সাইকেল আর সামনের দিকে যায় না। তখন সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চিৎকার শুনে পাশের বাড়ির থেকে লোক বের হলে ভাইয়াকে দেখে বাড়িতে নিয়ে আসেন। এটা হলো আমার ঘটনা। ওই ভাইয়ের সাথে আরও ঘটনা আছে, সময় হলে সব বলবো। আর আমার কাছে অনেক ঘটনা আছে, আমি পরবর্তীতে কোনো একদিন স্টুডিওতে গিয়ে ঘটনাগুলো আপনাদেরকে বলবো। রাতুল ভাই, এই ঘটনাটা যদি পড়ে শোনান তাহলে খুব খুশি হব। আমার ঠিকানা বোনারপাড়া, সাঘাটা, গাইবান্ধা। উনি মোবাইল নাম্বার জানিয়েছেন, আর ওনার নামটি লিখেছেন মামুনুর রশিদ। প্রিয় শ্রোতা, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আশা করি।
আপনারা লিখতে থাকুন এবং কোন ঘটনা আপনাদের কেমন লাগছে আপনারা চাইলে আপনাদের কথাবার্তাগুলো আমাদেরকে জানাতে পারেন। আপনারা কী ধরনের ঘটনা শুনতে পছন্দ করবেন। আপনাদের জানা অথবা আপনাদের পরিবারের আপনাদের আশেপাশের কোনো মানুষের সঙ্গে ঘটে যাওয়া যদি কোনো ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন। যদি গাইবান্ধার হন অবশ্যই আপনি চেষ্টা করবেন আমাদের স্টুডিওতে আসার। আর যদি গাইবান্ধার বাইরে অবস্থান করে থাকেন তাহলে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠাতে পারেন অথবা আপনি চাইলে আপনার ফোনে অডিও ক্লিপ রেকর্ড করে সেই অডিও ক্লিপটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। সো শুরুতেই দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। অপু সিং লিখেছেন কক্সবাজার থেকে। অনেক অনেক ভালোবাসা ভাইয়া, যুক্ত হওয়ার জন্য অনেক দূর থেকে শুনছেন আমাদেরকে। কক্সবাজার থেকে ঘটনা চাই, অবশ্যই আমাদেরকে জানাবেন। শিহাব হাসান সাগর, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ অবশ্যই আমি ভালো আছি। শামীম শেখ ছিলেন, আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি, তবে একটু ঠান্ডা লেগেছে, তাছাড়া সব কিছু ঠিকঠাক। লুইস ছিলেন আমাদের সাথে, শুভ রাত্রি, কেমন আছেন ভাইয়া? আমি লুইস, শুনছি বাদি গল্প শুনছি গাজীপুর থেকে। নওমি রুষাকে ট্যাগ করেছেন, রাসেল লিখেছেন কিরে পেতনি। লোকমান ইসলাম ছিলেন, আসসালামু আলাইকুম ভাইয়া, ঢাকা গুলশান থেকে শুনছি, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আবেগী মেঘা ছিলেন আমাদের, দুঃখিত আবেগী মন ছিলেন, লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, শুনছি বালাশী রোড মদনের পাড়া থেকে। ফাইন। নারায়ণগঞ্জ থেকে শুনছেন শারমিন আক্তার তৃষ্ণা, আমাদেরকে শুনছেন এসকে সাগর ভাইয়া, সাউন্ডটা একটু বাড়িয়ে দিন। আপনি কোন সাউন্ডের কথা বলছেন আমি চেষ্টা করছি। সাজিদ হাসান ছিলেন, আসসালামু আলাইকুম ভাই, ত্রিমোহনী থেকে শুনছে, ত্রিমোহনীর ঘটনা চাই সাজিদ। আমাদের সাথে ছিলেন আরও অনেকেই, আমরা তাদের কথাবার্তাগুলো ফিরব। শাকিল ছিলেন শুনছি তুলসীঘাট থেকে। মোহাম্মদ সিয়াম ইসলাম ছিলেন, আমি গাইবান্ধা পূর্বপাড়া থেকে, পূর্বপাড়া হাজিমিল থেকে শুনছেন। অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন। আপনারা লিখতে থাকুন প্রথম ঘটনাটি আপনাদের কেমন লেগেছে, প্রথম মেইলটি অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া যদি কোনো যদি কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে পাঠাতে পারেন। সো এই মুহূর্তে আমি খুব বেশি কথা বাড়াবো না, আমার শরীর খারাপ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট মুরাদ ভাইয়ের কাছে। নাম ঠিকানা বলে শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি গাইবান্ধা জেলায় সাকারা থানা বাগান। আমি আমার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমি 2001 থেকে 2 এর ভিতরে আমি নরসিংদীতে ছিলাম। আচ্ছা। ছোট একটা কোম্পানিতে চাকরি করি। ওকে। চাকরি চলাকালীন সময় আমার দুটো বন্ধু হয়। একজন রনি, ওকে, আর একজন জনি। আচ্ছা, সরি রাজু। আচ্ছা আচ্ছা, ওকে। চাকরি নেওয়ার 2-3 মাস পরে আমাদের সাথে ভালোই মিল হয়। আমরা অনেক সময় দেখা গেছে অফিস করি, অনেক সময় করি না, 2-3 মিলে আমরা আড্ডা দিই। ওকে। তো জানি না আজকে আমার বয়সও মোটামুটি অনেক দূরে এসে গেছে। ওখান থেকে আসার পরে তাদের সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। আচ্ছা। তো রনি কেমন আছে তাও জানি না, রাজু কেমন আছে তাও জানি না। তখন কোনো মোবাইল ছিল না আমাদের কাছে, আমাদের কাছে ছিল চিঠিতে আমরা কথাবার্তা করতাম। আচ্ছা আচ্ছা। তো শুরুতেই বলার আগে আমার গা শিউরে উঠতেছে, কি বলবো। জি। হঠাৎ 1 বছর যখন আমাদের হয়ে গেল, তখন ওই জেলায় নরসিংদীর ঘটনা বলতেছি, কথার ভিতরে অনেক ভুল ত্রুটি হতে পারে, কেউ মানে ওইভাবে দেখবে না, ক্ষমা দৃষ্টিতে সবাই দেখবেন। ওই এলাকায় নির্বাচন চলতেছিল। তো নির্বাচন চলাকালীন আমি যেখানে থাকি ওখানে আমার ডাইন সাইডে ছিল শ্মশান ঘাট, আর ওখানে যাওয়ার পথে ডাইন সাইডে ছিল যেখানে আমার ভাষায় বলে যে ডুম ঘর, পোস্টমার্টাম ঘরে। যেটা যখন আমি আমার বাসায় যাই তখন আমি ডোমঘর এড়ে আমাকে যেতে হতো। তো আমি 1 বছর থাকার পর আমার ওই জায়গাটা কেমন যেন আমার গায়ের ভিতরে খালি শিউরে শিউরে ওঠে। ওখানে গেলেই আমাকে কেমন যেন ভয় ভয় লাগে, অজানা একটা অনুভূতি মনে হয় আপনার ওখানে, তাই না? জি জি।
তো এখন বাম সাইডে যেখানে আমার মেঘনা নদী ছিল ওখানে হিন্দুদের পুড়তো, আমি যখন পুড়তো তখন জ্বালানা দিয়ে দেখতাম। আর ওই মেঘনা নদীতে আমি গোসল করতে যেতাম। আচ্ছা। তো ওই সময় এতটা ভয় লাগে নাই। হঠাৎ কেন জানে নির্বাচনের ইয়েতে আমরা ওই মানে প্রচারণা করতেছিলাম, করতে করতে হঠাৎ, তখন আমার বয়স অল্প, বয়স তখন আমার 13-14 বছর বয়স হবে ওরকম। তো এখন আমি অনেক ছোটবেলায় আমি বাইরে গেছি। আচ্ছা। লেখাপড়া তেমন ইয়ে ছিল না আমার, মনোযোগ ছিল, আর্থিক অবস্থার কারণে আমি লেখাপড়া করতে পারিনি। বাবা আমার চাহিদা ছিল, কিন্তু আমার চাহিদাটা ওই সময় একটু কম ছিল। তো চলতেছে বেশ ভালোই, আমরা 3 বন্ধু চলাফেরা করতেছি। আবারও বলতেছি, রাজু, রনি, তোরা যেখানেই থাকিস ভালো থাকিস। হয়তো অনেক দিন হয়ে গেল, আজকে 20 বছর পার হয়ে গেছে তোদের সাথে কোনো দেখা নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, ওনারা যদি ফেসবুকে থেকে অবশ্যই আমার সাথে দেখতে পাচ্ছেন। হঠাৎ ওখানে এলাকায় নির্বাচন চলতেছিল। তো নির্বাচনের রাত্রে আমি দেখলাম হয়তো নির্বাচনের ইয়ের কারণে মারামারি হয়েছে, বেশ কয়টা ছেলে মারা গেছে রাত্রে, নির্বাচনের রাত্রে মারা গেছে। আমার জানা মতো 15-20টা হবে এরকম, এক সিরিয়ালে রাখছে। আমার ডিউটি ছিল, ইভিনিং ডিউটি ছিল। ডিউটি শেষ করে 10টার সময় যখন বের হয়েছি, আমার রুমে চাল ছিল না। তো ভাবি যে একটু চাল নিয়ে আসতে যাই, নির্বাচনের দিন আমাদের অফিস থেকে বের হতে দেয়নি ওই দিন। তো এখন চাল আনতে আমি বের হয়েছি, আমি একাই। রনি, রাজুকে বলছি যে চল চাল আনতে যাই। হ্যাঁ, মনে হয় অফ করলে ভালো হয়। তো চাল আনতে গেলাম আমি, নরসিংদী বাজারে গেলাম, 5 কেজি চাল নিলাম, আর কিছু বাজার নিয়ে আমি চলে আসতেছি। তো যখন আমি আমার রুমে যাব, গেট পার হয়ে, গেটটার নাম বলবো আলিজান জুট মিল। আচ্ছা আচ্ছা, নরসিংদী। যারা এই মুহূর্তে শুনছেন তারা হয়তো চিনতে পারবেন। আলিজান জুট মিল, বাস টার্মিনালের ডান সাইড দিয়ে যেতে হয়। তো দেখি কয়েকটা লাশ পড়ে আছে, মানে পোস্টমর্টমের জন্য নিয়ে আসছে। আচ্ছা। তো রাজু চলে আসলো যে দোস্ত এখানে অনেক কয়টা লাশ আছে, দেখি কয়েকটা ছেলে আছে। তো লাশের এগুলা দেখে আমার বলতে আসলে খুব কষ্টই লাগতেছে, তারপরে বলতে হচ্ছে, না বললে অনেকেই সচেতন হবে না। অনেক দিনের ঘটনা আমি আজকে বলতেছি, এই জন্য সবাই যেন সচেতন হয়। এইভাবে চললে আসলেই ভালো, এইভাবে চললে খারাপ। আচ্ছা। আমার গাও এখনই শিউরে শিউরে উঠতেছে, আমার বাস্তব ঘটনা। তো দেখি কয়েকটা লাশ ওখানে শুয়ে শুয়ে রাখছে, মোড়ায় রাখছে। তো এখন আমার দোস্ত বলতেছে, দোস্ত আয় আমি একটু দেখি। তো না দোস্ত, আমি যাবো না, আমার খুব ভয় লাগছে। তো রাজু বললে, না দোস্ত আয়। রনি ছিল, রনি খুব সহজে পোস্টমর্টম ঘরে ঢুকে গেছে। আচ্ছা। যা দেখতে দোস্ত এখানে আয়, একটা মহিলা লাশ আছে। মহিলাটা একটু মোটা ছিল। না আমি যাবো না, তোরা 2জন যা। তোরা 2জন গেল, যা দেখে আসলো। আমি যাবই না, আমার অনেক ভয় লাগতেছিল। এমনি ওখানে যাওয়ার সাথে আমার পুরো শরীর ফুলে গেছে। তখন আমার ওয়েট ছিল 45 থেকে 48 কেজি। আচ্ছা আচ্ছা। অনেক লম্বা ছিলাম। তো আমি ওজন সবসময় মাপতাম যে আমার ওজন বাড়ে না কেন, ওজন বাড়ে না কেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেন যেন ওই দিন থেকে আমার ওরা ডাকতেছিল, আমি যাই না। ওরা আমাকে বললো তুই ভীতু, এটা সেটা হাবি, অনেক কিছু বললো রনি আর রাজু। ওকে। শেষ পর্যায়ে আমি একবার ঢুকলাম আমি ওখানে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার পুরো শরীর কেমন যেন দাঁড়িয়ে গেল, লোমগুলা দাঁড়িয়ে গেল, এত ভয় পাইলাম আমি। আচ্ছা। আমি রনিকে ধরলাম, দোস্ত আমি আর কেমন যেন লাগতেছে, আমার পুরো শরীরে জ্বর এসে গেল। যাই হোক, বাসায় গেলাম, যা রাত্রে ঘুমালাম। আর পুরো ওই রাত্রে এখনো ঘুম হয় না। বাড়িতে যে কথা বলবো, আব্বার সাথে কথা বলবো, এই সুযোগটাও নাই। চিঠি লিখতে হবে, চিঠিতে যোগাযোগ হচ্ছে। আর ওই দিন আমার নাইট ডিউটি আবার আসলো। রাত্রে যখন ডিউটি করছি তখন কোনো সমস্যা হয়নি, কারণ আমি কাজের ভিতরেই ছিলাম। ওকে। পরে ইভিনিং ডিউটিতে যখন আসলাম, রাত 10টার সময় বাসায় আসি।
রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। হঠাৎ ঘুমের মাঝে দেখি আমার ঘুমটা ভেঙে গেল, ঘুমের মাঝে ঘুম হঠাৎ ভেঙে গেল, কিন্তু আমার ঘুম আসে নাকি, আবার ঘুম আসানোর চেষ্টা করে। তখন আমি কোনো নামাজ কালাম পড়ি না, আচ্ছা, নামাজ কালাম পড়ি না, ছেলে বন্ধু বান্ধবের ইয়েতে সব সময় থাকি, আড্ডা দিই, রাত 12টা-1টার সময় বাসায় আসি। বাড়িতে কোনো তো যোগাযোগ নেই, স্বাধীনভাবে আমি ছিলাম। তখন আমার বাম পাশে যে, আমার রুমের বাম পাশে, মেঘনা নদীর পাশে যে হিন্দুদের শ্মশান ঘাট ছিল, দেখি ওখান থেকে একটা পা, আর আমার ডাইন পাশে যে রোড দিয়ে আমি ঢুকতাম নরসিংদী বাস টার্মিনালের আলিজান জুট মিলের ডাইন পাশে যে আমি রুম দেখতাম, আমাদের রুম নাম্বার ছিল রংপুর কলোনি ছিল, দেখি এখান থেকে একটা পা ওখানে আর একটা পা ওই পোস্টমর্টম ঘরের ওখানে আমার বুকের উপর দিয়ে আসছে। এত বড় একটা মানুষ, আমার রুমে অনেকগুলো লোক ছিল, আমি যে চিল্লান দিয়ে বলবো যে এটা কেমন যেন, এটা কি যেন আমি দেখতেছি, আমার পুরো শরীর, হয়তো বা আপনারা কেউ দেখতে পারতেছেন, আমার শরীরটা খালি কাঁপতেছে, এটা আমি কি দেখলাম। আমার ওই দিন রাত্রে আর কোনো ঘুম নাই, কেমন যেন ভয়ে 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 থাকি, কি রে এটা আমি কি দেখলাম, এইরকম করতে করতে বেশ কিছুদিন চলে গেল। অনেক ভয়ের মধ্যেই আমি পড়ে গেলাম, কোনো একটা কাজ ভালো লাগে, খালি ওটাই বারবার মনে হচ্ছে, বাড়িতে যে যোগাযোগ করব, বাবার সাথে কথা বলবো, মার সাথে কথা বলবো, ফোনে এরকম কোনো যোগাযোগ নেই। 2002-03-এর ওই দিকে কোনো মোবাইলের এরকম সচরাচর ছিল না, হয়তো মোবাইল তখন নতুন বের হয়, 8 টাকা 10 টাকা মিনিট, এরকম করে বেশ কিছুদিন চললো আমার সাথে। নরসিংদী মেঘনা নদীর কিছু স্মৃতি তো আমার কাছে আছে এখনো, ওখানকার একটা ছবি আছে। গোসল করতে আগে গেছি একা, তখন আমি আর একাও যেতে পারি না, এত ভয় আমার ভিতরে। ওখানে সচরাচর মানুষ পড়ে, ওই শ্মশান ঘাটে সচরাচর মানুষ পড়ে, আর ওই নদীতে অনেক সময় দেখা যাচ্ছে গরু ভেসে আসে, মানুষ ভেসে ভেসে আসে, অনেক পানার নদী ছিল ওটা, হ্যাঁ, নিমেষে দেখা যায় পানি, আবার হুট করে দেখা যায় আবার পানি অনেক নিচে চলে গেছে। একদিন বর্ষা সিজন আসলো, অনেক পুরনো কথা, হয়তো বা কেটে কেটে আমি বলতেছি, বললে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো বর্ষা সিজনে আমি 1 বছর পরে বাড়িতে আসলাম। 1 বছর পরে বাড়িতে এসে বাবা মার সাথে ওই ব্যাপার কোনো কিছু আমি বলি নাই, এর মধ্যে অনেক কিছু আমার কেটে গেছে, ভয়টা আমার কেটে গেছে। 1 বছর পর বাড়িতে এসে বাবা মার সাথে 15-16 দিন থেকে চলে গেছি, আমি বলি নাই যে আমাকে এরকম ভয় লাগছে বা এটা সেটা হাবি যাবি, এগুলো কোনো কিছু বলি নাই। 1 বছর পরে আমি ওই নদীতে আবার একা গোসল করতে গেছি, কাপড় কাচতে গেছি, কাপড় কাচা প্লাস গোসল করা করে আমি বাসায় আসছি। আমার ইভিনিং ডিউটি, রাত্রে আমি শুইছি, আমার এক বেডে 2 জন ছিলাম। আমাদের ওই রুমে অনেক বড় একটা রুম ছিল, তো মিনিমাম 30 থেকে 25টা সিট হবে, সবাই আমরা ব্যাচেলার ছিলাম। 1টা-2টার ওইদিকে আমার শরীরে বাড়িতে যাওয়ার পরে, বাড়ি থেকে যাওয়ার পর ওখানে ঘটনা, 1 বছর পর, অর্থাৎ 3 সালে হবে ঘটনাটা আবার, ঠিক আছে। 1 বছর পর আমি আবার ওখানে গেলাম, রাত্রে শুইছি, শোয়ার পরে দেখি আমার শরীরে এরকম টাচ করতেছে। আমি শুয়েছিলাম বাম পাশে, আমার ডান পাশে সুজা ভাই নামে একজন ছিল, সুজা ভাই, বাড়ি কুকরাহাট। তো এখন এরকম করে আমার শরীর টাচ করতেছে, কয়েকবার করছে, করার পরে আমার শরীরটা মানে ঝিম করে উঠছে, ওটাকে কি আমাকে টাচ করে কে, এখানে তো কেউ নাই। সুজার ভাইয়ের হাতে আমি এরকম টাচ করি, মা ভাই তো ঘুম আসছে, আবার ঘুম আসি, ঘুম আসতে আস্তে আস্তে আবার ওরকম আমাকে ধরে। তখন আমি নিজের ইচ্ছাকৃতভাবে কে হাত দেয় তাকে ধরার জন্য আমি হাত বাড়িয়ে দিছি। হাতটা যখন বাড়িয়ে দিলাম, দেখি এত নরম হাত, আর চোখটা খুলে দেখি এত ফর্সা মানুষ, আর আমি লাফ দিয়ে উঠছি। এই তখন লাফ দিয়ে ওঠার পর থেকে আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি অফিস করতে পারি না, খাইতে পারি না,
এরকম করে বেশ কিছুদিন যায়, আর আমার এই ভয়টাই মনের ভিতর থেকে যায় না। ওই দিন থেকে যে আমাকে ধরলো, আমি এক রাতের জন্য একা এক রুমে থাকতে পারি না। ইভেন এখনো আমি পারি না। হয়তো আমার এখন পরিবার হয়েছে, আমার পরিবার যখন বাড়িতে থাকে না, আমি একা থাকতে পারি না। তো একা একা পথ যখন আমি চলি, মনে হচ্ছে যে আমার পিছন থেকে কেউ আসতেছে। যখন আমি ফিরে তাকাতে চাই, ঘুরি, আমি কাউকে পাই না। যতদিন আমি ঢাকা শহরে ছিলাম, অনেক ব্যস্ততার মাঝে, অনেক মানুষের মাঝেও যখন একটু স্থির হইতাম, তখনই আমার মনের ভিতরে অনেক ভয় চলে আসতো। আচ্ছা আচ্ছা। আমি একা কোথাও যেতে পারতাম না। যে বললাম, রাজু, রনি, এদের সাথে আমি অনেক ঘোরাফেরা করছি, অনেক আড্ডা দিছি, অনেক জায়গায় গেছি। নরসিংদীর এমন একটা জায়গা নাই আমি হয়তো যাইনি। হয়তো কেউ এখন প্রশ্ন করলে হয়তো নাম বলতে পারবো না, অনেক ছোটবেলার ঘটনা এটা আমার। এরকম করে 2003 সালও কেটে গেল, কিন্তু আমি 1 বছর পর পর বাড়িতে আসতাম। 3-এর পর যখন আমি 4-এ আসলাম, 4-এ এসে বাড়িতে যখন আমি ওখানে একটা ঘটনা গন্ডগোল হওয়ার কারণে, শ্রমিকদের দাবি আদায়ের কারণে আমাদের ওটা বন্ধ হয়ে যায়। তখন আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে আমি আবার পুনরায় আমার জীবন গড়ে তোলার জন্য লেখাপড়ার পথে পা দেই, আবার নতুন করে লেখাপড়া করি। এই বাড়িতে যখন আমি আসি, বাড়িতে আমি কখনো একা থাকতে পারি না। হট করে আমাকে ওকে আচরণ করতো। সন্ধ্যার সময় যদি আমি থাকতাম, আমার বাবা মা বলতে পারবে আমি কেমন শুরু করে দিছিলাম। একা একা হাঁটতেছি, আমার সামনে দেখা যাচ্ছে আরেকটা মাথা, আর আমি চিল্লান দিতাম, মাকে ডাকতাম। আমার মা একটু বেশি কথা বলে, তো আমি যদি কখনো অসুস্থ হই বা আমার ভাই বোন যে যদি কোনো অসুস্থ হয়, আমার মা খুব পাগলের মতন ছোটে। আচ্ছা আচ্ছা। মা অনেক ইয়ে করে। জি, প্রত্যেকটা সন্তানের জন্য এরকম। জি। আর তার ভিতরে আমাকে আমার মা একটু বেশি ভালোবাসে। আমি যদি একটু জ্বরের অনুভূতি একটু দেখে, আমার মা আমার থেকে আমার মা দুর্বল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর আমার মার একটু মাথার সমস্যা, একটু বেশি জোরে কথা বলে। আমার মা খুব চিল্লাচিল্লি করতো, তোর কি হয়েছে। আমার কোনো সেন্স ছিল না। ওকে। আমাকে যখন অ্যাটাক করতো, আমার কোনো সেন্স ছিল না। আচ্ছা। হুট করে আমি চোখ বন্ধ হয়ে গেছি, এখানে আসি, আমি আর নাই এখানে, আমাকে এক জায়গায় নিয়ে গেছে। তখন আমি বিয়ে করিনি, অনেক ছোট। এর ভিতরে আমার অনেক স্মৃতি আছে, গল্প আছে, ওগুলো আর বলবো না, জাস্ট ভূতের গল্পটাই বলি। এরকম করে আমার বাড়িতে যখন 3-4 সাল চলে যায়, একাকীভাবে যদি জঙ্গলে, তখন আমি গাছ নড়কিতাম খুব। আচ্ছা আচ্ছা। নারকেলের গাছ, আমের গাছ, আমার এলাকায় যদি কেউ আম পারতো আমাকে ডাকতো। ওকে। আমি যেতাম, আম পাড়ে দিতাম, অর্ধেক আম খাইতাম, নারকেল খাইতাম। জি জি। হ্যাঁ, এরকম অনেক দুষ্টামি করছে। যখন এই ধরনের এটাকে আমাকে আচরণ থেকে ইয়ে করে, তখন আমি অনেক দুষ্টুমি করি। আর যখন আমাকে অ্যাটাক করে দেয়, হ্যাঁ, তখন আমি অনেক ভয়ের ভিতরে থাকি। আচ্ছা। আমার ভাই অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক ফকিরের কাছে গেছে। আচ্ছা আচ্ছা। আমার বাবা দৌড়াদৌড়ি করছে, অনেক ফকিরের কাছে গেছে, ফকির আনছে, তাবিজ দিচ্ছে। আমার সবসময় এগুলাতে তাবিজ ছিল, এখানে তাবিজ ছিল, গলায় তাবিজ ছিল, হ্যাঁ, কোমরে তাবিজ ছিল। আমি তাবিজ ছাড়া চলতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তখন এর মধ্যে একদিন 4-এর এদিকে আসলাম, হ্যাঁ, 4-এর এদিকে আসলাম। আমি রাত্রে শুয়ে আছি, দেখে আমাকে এরকম টেনে নিয়ে যাচ্ছে, আমের সেদিন আসছে। হুট করে সজাগ পেয়ে দেখি আমি আমের কাছে গেছি, মা এদিকে খোঁজে। মানে এটা কি স্বপ্নের মধ্যে হয়? না, বাস্তবে ঘুমের মাঝে উঠছে। আমি দেখি যখনই জ্ঞান আমার ফিরেছে, আমি আমার গাছে আমি আম কুড়াতে গেছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে।
তো আমাদের অভাবের সংসার ছিল, আর্থিক অবস্থা আমার বাবার আগে থেকে ভালো ছিল, কিন্তু তাদের যে কোনো ঝড়ের কারণে আর্থিক অবস্থা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, জীবন তো চলতে হবে, জীবনে তো চলতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে। ভূত বলেন আর যাই বলেন, কাজ করে খেতেই হবে, একাকি এক জায়গায় যেতে হবে, ছেলে মানুষ যেহেতু হয়েছি। তো আমি যেখানেই যাই আমি একা থাকতে পারি না, ভয়টা কাজ করতো, প্রচুর ভয় কাজ করতো। আর আমাকে মানে আমার টোটাল আমাকে দুর্বল বানায় ফেলে দিত। নরসিংদী থাকাকালীন যে বললাম যে আমাকে এরকম ধরছিল, এত নরম ছিল, বারবার আমাকে আঘাত করে, বারবার আমাকে আঘাত করে। যে কোনো একটা মেয়ের আকৃতি নিয়ে আমার কাছে আসে, এসে কথা বলতো, আমাকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, যখনই নিয়ে যেতে চাইছে আমি আবার যাইনি। আমি আবার মাদ্রাসা লাইনে লেখাপড়া করছিলাম অল্প সময়, অল্প সময় মাদ্রাসা লাইনে লেখাপড়া করছিলাম। আমি দোয়া কালামের দিক দিয়ে মোটামুটি খুব ভালোই জানতাম। হ্যাঁ, এই জন্য আমাকে বেশি আঘাত করতে পারেনি, আমাকে দূর থেকে আঘাত করছে, প্রচুর আঘাত করছে, চেষ্টা করে গেছে হ্যাঁ আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমাকে ধরতে পারেনি। এরকম করে বেশ কিছুদিন চলে গেল, যেতে যেতে একদিন আমাকে এমন ভাবে ধরছে, হ্যাঁ এমন ভাবে ধরছে যে আমি, আমার মা, আমার বাবা, আমার বড় ভাই ছিল, আমার তখন 5 ভাইয়ের ভিতরে 2 ভাই বিয়ে করছে, কি যে হয়েছে খালি বলতেছে, আমি খালি আবল তাবল বলা শুরু হয়ে গেছি মাগরিবের আজানের পরপরই। মানে কি বলতেছি না আমি নিজেও জানি না। আমার বাবা, আমার বড় ভাই বেলতলি, আমাদের গ্রামের নাম একটা আছে বেলতলি, ওখানে আমার চাচা ছিল, নামটা আমার হয়তো, আমি গ্রামে কম থাকি তো নামটা আমার জানা নেই। উনি ওই মানে এগুলা কাজ খুব ভালো করতো, ঠিক আছে, ওনাকে ডাকে নিয়ে এসে আমাকে ধরছে, ধরে ফুফা দিছে, দিয়ে আমাকে সরাই তুলছে, এরকম সরা, মাটির সরা। হ্যাঁ, আমার 50 কেজি তখন ওজন, 50-52 এরকম। মাটির সরার উপরে আমাকে দাঁড়া করাচ্ছে, মাটির সরা দাঁড়া করছে, পুরো মাটির সরা পর্যন্ত এরকম কি করছে, আমাকে এরকম করে ঘুরাচ্ছে। ভাবি বলছে আমাকে মাটির সরার উপরে ঘুরাইছে, আমি বলতে পারি নাই। ঝাড়ফুঁক দিয়ে যাই হোক মোটামুটি আমাকে আবার ফিরে আনছে। আমাকে মা জিজ্ঞাসা কি হয়েছে এটা বলছে, আমি তো গেলে কিছু বলতে পারি না। মা খালি বলছে, মা এরকম আমি নরসিংদী থাকাকালীন ওখানে শ্মশান ঘাটি ছিল, আমি শ্মশান ঘাটি তো যাই নাই, আমি এই জিনিসগুলো দেখছি, মা আমাকে এইরকমভাবে ডিস্টার্ব করে। এরকম পোস্টমর্টম ঘর ছিল, আমি যেতে চাইনি। রাজু আমার এক ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা আমার বাড়িতেও কিন্তু এসে 15 দিন থেকে গেছে। রাজু নীলফামারীতে বাড়ি, তো আমার এখানে আমার এলাকায় 15 দিন থেকে গেছে। তো মা ও না আমাকে নিয়ে গেছিল ওই ইতে, কিন্তু আমি ওইখানে অনেক ভয় পাইছি। 15-16টা লাশ দেখে আমার মানে কেমন যেন একটা গেছিল। এরকম যখন আমাকে শরীরে তাবিজ দেওয়ার পরে কিছুদিন ভালো থাকি আমি। যখন গরুর মাংস, উনি বলছে যাবা তোমার গরুর মাংস খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না। যতদিন গরুর মাংস খাই না ততদিন আমি খুব ভালো থাকি। আর যখনই গরুর মাংস পাই বা খাই বা না খাই, যদি কোনো মরার বাড়ি যাই, কোনো বাচ্চা প্রসব হয়েছে, ওখানে যদি যাই তাবিজটা ছুটে যেত। ঠিক আছে, আবার আমাকে ওরকম সেম অ্যাটাক করতো। আমি অনেকজনের বাসায় যাইতাম, গল্প বলতাম, এবং যখন আমাকে অ্যাটাক করতো এখন আমি মনে হচ্ছে কেন আমি এত গল্প বলতাম ওই সময়। হয়তোবা আমার এই লাইফে যারা আছে, হয়তোবা অনেকেই লাইনে দেখতেছে আমাকে, ওরাও ভাববে যে আসলে হ্যাঁ আমি তো এরকমই ছিলাম। প্রচন্ড গল্প বলতাম, প্রচন্ড গল্প বলতাম, এবং অনেকে আমাকে গল্প হাজারি বলতো। হ্যাঁ, অনেকে আমাকে গল্প হাজারি বলতো। যেখানে যা বসতাম অনেক গল্প বলতাম। যখন ওখান থেকে আমি চলে আসতাম একাকী ভাবে, আমি বাসায় আর আসতে পারতাম না। আমার শরীরে যতদিন তাবিজ ছিল ততক্ষণ আমি ভালো ছিলাম। গেল ওখান থেকে যাওয়ার পরে হঠাৎ একদিন আমাকে এমন দুর্বল বানাইছে, আমি অনেক অসুস্থ হয়ে পড়ে গেছি। মেয়েদের টাইফয়েডে নিয়ে গেছে আমাকে, পুরা শরীর দুর্বল হয়ে গেছে, পুরা শরীর আমার জন্ডিসে আক্রান্ত হয়ে গেছে, পুরা শরীর একদম টোটাল আমার পুরো ফেস কালো হয়ে গেছে। কোনো ওষুধে আমার ক্রিয়া করে না,
মানে কোনো কাজ করে কোনো কাজই করে না। Okay. মনের ভিতরে আমার এতটুকু একটা ভয় ঢুকে দিছে আমাকে। বাস্তবে আমি দেখতেছি অনেক সুন্দর, অনেক বিকৃষ্ট, মানে যা এমন এমন চেহারা আমি দেখছি, হ্যাঁ, যা এখন হয়তো আমি ভয় লাগতেছে না, ওই সময় আমি অনেক ভয় পাইছি, আচ্ছা প্রচুর ভয় পাইছি আমি। আমার বিকাশ নামে এক কম্পাউন্ডার ছিল, সে চিকিৎসা ট্রিটমেন্ট করে, এমবিবিএস ডাক্তার নয়, ওই সময় কোন এমবিবিএস ডাক্তারের কত খুব কম ছিল। আচ্ছা বিকাশ দাদা নামে ফুলচুরিতে বসে, আমার বাবা ওখানে নিয়ে গেল চিকিৎসা করে, দেখে আমাকে মেহেদি টাইফয়েড হয়েছে। আমি বাথরুমে যদি ওয়াশরুমও যোগ করতাম, আমাকে আমার মা ধরে গড়াতো, ওখান থেকে ধরে আমার রুমে নিয়ে আসতো। ওষুধ দীর্ঘদিন খাইলাম, খাওয়ার পরে যাই হোক ওই ওনার ঝাড়ফুঁক ওষুধে কাজ করে। মা আবার ফকিরের বাসায় যাইতো, ফকির আবার বলতো যে দূর থেকে দৃষ্টি আছে, একে আকর্ষণ করতেছে, একে নিয়ে যেতে চাচ্ছে, ও যদি একটু এদিকে ইয়ে হয় তাহলে অবশ্যই নিয়ে যাবে, তাহলে আপনার একটু ইয়ে হন। আমার বাবা মা তো দিবে না, কেউ কি চায় কারো বাবা মা কোনো সন্তানকে জিনের হাতে পরীর হাতে তুলে দেয়? কখনোই কিন্তু চায় না। আমার মা আমার জন্য অনেক দৌড়াইছে, আচ্ছা কোথায় ফকির পাইছে, কোন ফকির ভালো, আমার মা নিয়ে আসছে ডাকে, জি নিয়ে এসে তাবিজ দিত। এমন কোন ফকিরের তাবিজ নেই আমার গলায় ছিল না। আচ্ছা আচ্ছা, যে আপনি শুরুতেই বলেছিলেন যে যে আপনার প্রচুর তাবিজ ছিল আপনার শরীরে। আচ্ছা এমন কোন ফকিরের তাবিজ, প্রত্যেকটা ফকিরের আমার গলায় তাবিজ ছিল। উনি আসলো, উনি এসে আমার মাকে চিত্র অঙ্কন করে দেখায়, এই জিনিসটা আমাকে অ্যাটাক করছে, একটা ভালো একটা খারাপ, একটা ভালো মানে খারাপের অংশটাই বেশি বেশি। আচ্ছা ওই ডোম ঘরে যেটা আমি দেখছি ওখানে তো সবসময় খারাপ আত্মারাই থাকে। হ্যাঁ, ভূত আসলে বলে যে ভূত নাই, ভূত বলতে কোনো শব্দ নাই, আসলে ভূত বলতে কোনো শব্দ নেই, এটা ঠিক আছে, কিন্তু ভূত আছে, শয়তান আছে, এটা আমি বিশ্বাস করি এখন। ওকে, উনি বলতো যে এই ভালো মন্দ নিয়ে কিন্তু দুনিয়াটা, তাই না? তুমি বলতে যে এই আকৃতি দিয়ে ইয়ে করতো, এত টাকা লাগবে, আপনার ছেলেকে যদি সুস্থ করতে যান স্বয়ংসম্পূর্ণ এত টাকা লাগবে, মা এত টাকা দিতে পারেনি, মা দৌড়ঝাঁপ করে যা পারছে উনি ওনার ইয়ে অনুযায়ী যা দিছে উনি আমাকে দিয়ে দিয়েছে, যে মোটামুটি আমি খুব ভালো থাকি। হঠাৎ আবার এরকম যখন আমি এখানে ওখানে খেলাধুলা করতে যাই, বা কোনো প্রসব বাড়িতে যাই, বা কত মরা বাড়িতে যাই, যেতে তো হবেই, মানুষ যায় না, হ্যাঁ, তো যাই, আমার তাবিজ আবার ছুটে যায়। আচ্ছা তাবিজ ছুটে যায়, আবার আমি ওরকম আমাকে অ্যাটাক করে, আবল তাবল বলি, হ্যাঁ, চিল্লাচিল্লি করি, একা যাইতে, পোশাক করতে যেতে পারি না, ওয়াশরুমে যেতে পারি না, হ্যাঁ, একা কোথাও যেতে পারি না, একা রাত্রে ঘুমাতে পারি না। আমি সবসময় আমার বাবার বুকে থাকতাম, অনেক বড় হয়ে আমার মা আমার বাবার বুকে আমি ছিলাম, আমার জানা আছে। আমি অনেক বড় হয়ে আমার বাবা মা আমি ছাড়ছি, আমি সবসময় আমার বাবার বুকে ছিলাম। রাত্রে যখনই আমি শুয়েছি আমার বাবার বুকে, মানে ভয়, একা আমি কখনোই থাকতে পারতাম না। আমার বাবা যদি রাত্রেও যদি প্রস্রাব করতে বের হয়েছে আর আমার হুট করে আমার ঘুম ভেঙে গেলে আমি চিল্লান দিয়ে উঠতাম। আমার ছোট বোন ছিল, আমি ছিলাম, আমার বাবার সাথে সবসময় ছিলাম। আর বাকি ভাইরা তো ওরা ভাই ওরা বড়ই ছিল, ওরা ওদের কর্মের মাঝে জায়গা থাকতো। উনি তাবিজ দেওয়ার কিছুদিন পর, অর্থাৎ 2-3 মাস করে আমি ভালো থাকি, 2-3 মাস করে ভালো থাকার পর আবার এরকম আমাকে অ্যাটাক দেয়, আবার এরকম অ্যাটাক দেয়। আমি কখনোই, অর্থাৎ আমার শরীর একদম নিঃস্ব করে ফেলেছিল, আমি অনেক হ্যাংলা এবং চিকন ছিল, আমি ছবি একটা দেখাই দেবো ওখানে, হ্যাঁ ঠিক আছে, অনেক হ্যাংলা আছে, আমাকে চিনতেই পারবে না কেউ ওই সময়। কুকরাহাট থেকে একটা ফকির যায়, উনি আল্লাহ পাক জানি না উনি বেঁচে নাই, ওই সময় অনেক চুল দাড়ি পেকে গেছে, গালের গোস ঝোলা, অনেক বৃদ্ধ হয়ে গেছিল। উনি নাকি মানুষের তাবিজ কবজ দিয়ে মানুষকে সুস্থ করে। আচ্ছা, হ্যাঁ, ওনাকে সন্ধান কেমন করে যেন আমার মা পাইলো, আচ্ছা, ওনাকে আমার বাড়িতে নিয়ে আসলো, আমাকে হাত দেখালো, আমি দেখলো, হ্যাঁ, দেখে বলে হ্যাঁ আছে, এর পিছনে খারাপ ইয়া বলতে একটা আছে, বললো আপনার ছেলেকে ভালো করতে এত টাকা লাগবে। অনেক সময় মা দিতে পারে না, আবার অনেক সময় যেটা দিতে পারছে ওই অনুযায়ী দিয়ে গেছে। তবে ওনার তাবিজ যখন আমার শরীরে আসলো, বেশ ভালোই আমার দিন
যাচ্ছিল। ভালোই যাচ্ছে। হ্যাঁ, দিন বেশ ভালোই যাচ্ছিল। এরকম করতে করতে আমার 6 সাল পার হয়ে গেল, 8 সাল পার হয়ে গেল, এমনতো অবস্থায় এর ভিতরে আমি বিয়েও করছি 2008 সালে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিয়ে করার পর থেকে আমাকে বেশি অ্যাটাক করে নাই। বিয়ে করার পর থেকে আমাকে বেশি অ্যাটাক করে নাই। 12তে এদিকে এসে 10-12 হবে। হ্যাঁ, বিয়ে তো অ্যাটাক করছিল, আমি 12 থেকে আবার 10-এ আসবো। আচ্ছা, 12তে আমি তখন সাভারে থাকি। গরমের দিন, প্রচন্ড গরম। ফ্যামিলি বউ আমার বাড়িতে খুব মানে আমি কম আসতাম। আমরা ব্যাচেলারের রুমে ছিলাম, আমি কাঁঠাল খাইছি। কাঁঠালের প্রতি খুব লোভ ছিল আমার। আচ্ছা, ঠিক আছে, কাঁঠাল খাইছি। ওখানে একটা জঙ্গল ছিল, জঙ্গলে আমি খুব সহজে একা যেতাম না। সাভার আশুলিয়া থানা, শ্রীপুর এলাকা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অনেকেই চিনবে, হয়তো আমাকে অনেকেই চেনে, দেখে অনেকেই কমেন্টও আসবে। রাত্রে দিনে কাঁঠাল খাইছি, সন্ধ্যার সময় কাঁঠাল খাইছি, ভাত খাইছি। খেয়ে রানা নামে একটা ইয়ে ছিল, বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। ওকে। ওর রুমে, সরি সিরাজগঞ্জ না, এই আপনার ঈশ্বরদী। আচ্ছা। ঈশ্বরদীর ওদিকের বাড়ি। বললাম ভাই আমি আপনার রুমে থাকবো আজকে। আমার রুমে থাকবো না, আমার রুমে একটু গরম, আমার রুমে থাকবো না, আপনার রুমে থাকবো। আচ্ছা ঠিক আছে। 10টা-12টার সময় আমাকে মানে আমার পরনে লুঙ্গি ছিল, খালি গা, জ্বালানা খুলে ফ্যান ছেড়ে দিয়ে আমি ঘুমাইছি। 1টা 5 বাজে, কিন্তু আমাকে অ্যাটাক করছে 12টা 40 থেকে আমাকে অ্যাটাক করছে। আচ্ছা। ঘুমের তখন আমি স্বপ্নের ভিতরেই আমাকে অ্যাটাক করছে, স্বপ্নের ভিতরেই। যখন 40-50 বাজে, আমার এই গালটায় কে যেন শিরশিরি দিচ্ছে। আচ্ছা আচ্ছা। আমার এই গালটা কিরে, আমি প্রথমবার এরকম করছি। কিছুক্ষণ পরে আবার এই গালটা আমার এরকম কি যেন আমাকে এখানে শিরশির করতেছে, মনে হচ্ছে একটু জিব্বা দিয়ে লাগাচ্ছে আমার গালটা। আমি ঘুমের ইয়ে থেকে ভাবতেছি হয়তো আমার ডান পাশে যে আছে, আমার পুরো শরীর এরকম শিরে উঠছে, আর আমার শরীরটা খালি কাঁপতেছে। এখন বর্তমানে দেখেন আমার শরীর পুরা কাঁপতেছে। ঠিক আছে। আচ্ছা। আমি ভাবছি ও আমাকে এরকম দুষ্টমি ফাজলামি করতেছে। অনেক সময় আমি আর কি ফাজলামি করি, তো ওই বলি। 3বারের মাথায় আমার হাতে একটু ভারী লাগছে। আমি এরকম দিয়েছি, আমার হাতে আমি এই হাতটা ধরে আছি, ঠাস করে আমি জোরে এরকম চটকা মারছি। চটকা মারার সঙ্গে সঙ্গে আমি টের পেয়ে গেছি এটা অন্য কিছু। লাফ দিয়ে উঠে এরকম সুইচ ছিল দরজার কাছে, ওরকম আমি একটু দূরে গেলাম। আচ্ছা। দিয়ে বলতেছে ভাই আপনি একটু ওঠেন তো, আমার মনে হয় আমার বিছানায় সাপ এসেছে। আচ্ছা আচ্ছা। ও উঠতেছে না। হ্যাঁ, সাপ কোথা থেকে আসবে? না ভাই, আমাকে সাপ অ্যাটাক করছে। আচ্ছা। আমাকে সাপ অ্যাটাক করছে। পরে সুইচ জ্বালাই দেখি, হ্যাঁ আসলে ও উঠছে। আমি সুইচ জ্বালাছি, বালুসটা উঠে দেখি এই বড় একটা সাপ, অনেক বড় একটা সাপ এসে আমাকে অ্যাটাক করছে। মানে আমাকে ওই যে শয়তান, ও আকৃতি নিয়ে আসছে। তবে ওই সময় সাপ যে বেঁচে ছিল, আমি ওই সাপটাকে মেরে ফেলছি। আমি সাপটাকে মেরে ফেলছি। এটা তো আমার অন্যায় হয়েছে, সাপটাকে মারাটা ঠিক হয়নি। এই জন্য আমিও মারছি যে শত্রু তো ও একটু আঘাত হলে আমাকে অবশ্যই তো কামড় দিত। আমার এই পুরা শরীর, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, যে আমি ভয়ে পেয়ে গেছিলাম, এই পর্যন্ত পুরা শীত হয়ে গেছিল আমার শরীরে, পুরা শীত। সঙ্গে সঙ্গে শ্রীপুর ওখানে একটা মসজিদ আছে, হুজুরের সাথে আমার একটু ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, 12 এদিকে এসে আমি নামাজ কালাম পড়ি। অনেক হুজুরে বলে নামাজ কালাম পড়ো, আল্লাহ দিলে তুমি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। 12 তো আমার শরীরে তাবিজ ছিল। যখন আমাকে সাপটা ধরলো, তখন আমার শরীরে তাবিজ ছিল না, তাবিজটা নষ্ট হয়ে গেছে। আমি ঢাকায় এসে বাড়িতে এসে আবার নতুন করে তাবিজ নেব। হুজুরকে বললাম, হুজুর এই বৃত্তান্ত। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে মাগরিবের সময় আসেন, মাগরিবের সময় আসেন, আপনাকে বলতে হবে কিছু।
তখন আমাকে আসলাম, মাগরিবের সময় আসলে নামাজ কালাম পড়লাম, হুজুর এই বৃত্তান্ত, এত বড় একটা সাপ আমার শরীরে উঠছিল। মারাটা অন্যায় হয়েছে বাবা, এইভাবে আপনাকে আমাকে বললো যে মারাটা অন্যায় হয়েছে, আর বিষয় তো যেহেতু মেরে ফেলছো, হ্যাঁ শয়তান তো ওরা, সাপ তো শত্রু, হয়তোবা আপনি সুযোগ পেয়েছে মেরে দিছেন, আর ও যদি সুযোগ পেত আপনাকে মেরে দিত। হ্যাঁ অবশ্যই, এটা না, ঠিক আছে আপনি ইয়ে করেন, আমি একটা তাবিজ দিচ্ছি, হ্যাঁ এত টাকা খরচ পড়বে। উনি বললো এটা আমার জন্য না, আপনাকে আমি এটা করে দিই। উনি আমাকে মাথা ধরে, তখন আমার ওজন এসে গেছে 55, 60, 62, 60-65 এরকম ওজন হবে আমার। হুজুরে আমাকে দিল, দেওয়ার পর আমি 3-4 মাস পরে ওটাই আমার খালি ইয়ে আসে, ওই রুমে আর যাই না, কোথাও আর যাই না, এই সাপ দেখে প্রচণ্ড ভয় লাগে। হ্যাঁ, আর বাড়িতে আসলাম, আসে এরকম তাবিজ নেই, মাকে বলি, মা তাবিজ দেয়, হ্যাঁ নিয়ে তাবিজ দিয়ে আবার থাকি, ওরকম পাতা নামাইলাম বাড়িতে এসে। পাতা বলতে বোঝেন, ফকির দিয়ে নিয়ে এসে, তো বলে যে এই বৃত্তান্ত, হ্যাঁ আবার তাবিজ দিয়ে আবার ভালো থাকি, ভালো থাকি ঠিক আছে, কিন্তু আমি একাকী ভাবে থাকতে পারি না, মানে একা যে থাকবেন, একা যে থাকি এটা পারি না, হ্যাঁ এটা পারি না। ফ্যামিলি বাড়িতে যদি ওয়াইফের সঙ্গে বাসায় যদি থাকি, সবাই তো সব সময় পবিত্র থাকে না, থাকে না। কিন্তু 2012 থেকে 11-তে ঘটনা আসি, আমার একটা বেবি সন্তান হয়েছে, ছেলে, 2009 শ্রীপুরে। ওখানে একটা আমি বাসা ভাড়া নিয়েছিলাম, বাসা ভাড়া নিছি, আমার ফ্যামিলি গেছে, বাড়িওয়ালা রুমের সামনে যে কবর রাখছে, এটা রুমের সামনে কবর, এটা আমিও জানি না, আমিও জানি না যে এখানে কবর, কার কবর, কিসের কবর, আমি কিচ্ছুই জানি না। না দেখে বাড়িটা পছন্দ হয়েছে, আমি রুমটা নিয়ে নিছি। 1 ফ্ল্যাট ছিল, 2 ফ্ল্যাট, একটা সিঙ্গেল ছিল। ফ্যামিলিকে আমি নিয়ে এসেছি, যখন নিয়ে এসেছি তখন পর্যন্ত ভালো, আনার আগ পর্যন্ত আমার এক ফ্রেন্ড ছিল, নামটা আমার মনে আসতেছে না, বাড়ি দিনাজপুর। উনি আমাকে অনেক সহযোগিতা করছে, যে ভাই আপনার ফ্যামিলি আসবে, খুব ভালোই লাগতেছে, আসেন আপনার নতুন বাসায় আজকে রাতটা আমি আপনার সঙ্গেই থাকি। আপনার ভাবি আসার আগ পর্যন্ত আমার ওই গাড়িতে চড়ছে, ওই 12টা 1টা 2টা এরকম বাজবে আমার ওখানে পৌঁছিতে, 10টা হয়তো 8টা 9টায় উঠছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করলাম, সবই ঠিকঠাক আছে। হঠাৎ আমার ফ্যামিলি 2টা বাজলো, ফোন দিল যে আমি আসছি, আর আধা ঘন্টা লাগবে। আমি রুম ছেড়ে তালা তুলা বলন মারে আমি বাস টার্মিনালের দিকে আগাচ্ছি, আমার ফ্যামিলি আসবে, ছেলে আসবে, নিয়ে আসতে হবে। গেলাম, যা নিয়ে আসলাম, ও চলে গেল, আমরা 3 জনে, আমার ছেলে, আমার ওয়াইফ রান্না বান্না করে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে যখন নিদ্রায় গেলাম, এমন অবস্থায় ওই দিন রাত যখন প্রথম নাইটে, প্রথম দিনই আমার ফ্যামিলি নিয়ে আমি ওই রুমে উঠি, মনে হচ্ছে আমার টিনের চাল ভেঙ্গে উড়ে নিয়ে চলে যাচ্ছে, ভেঙ্গে মনে হয় যে টিন সব শহরে উড়ে নিয়ে চলে গেল। আমি অন্তরাশী হয়ে গেলাম। আমার ওয়াইফ একটু কম ভয় পাই, তো ও আমাকে দেখে বলতেছে ভয় করছে না, ভয় তো করিনি, ছেলে মানুষ তো, ভয় দেখালে, ভয় বললে বললো যে ভয় করছে, ঠিক আছে। আমার ছেলেও ভয় পেয়েছে, গেল, বেশ ভালোই হলো। যেদিন আমি আমার ওয়াইফের বাসায় নিয়েছি, ওই দিন থেকে আমার ওই বাসায় আর ভালো লাগে না, কেমন যেন ভয় ভয় লাগে। আমার বাসা দেখি মুখ দেয় না, আমার বাচ্চা থাকতে পারে না, আমার ফ্যামিলি থাকতে পারে না, মানে খালি ভয় করে। আমার ফ্যামিলিও খালি বলতেছে যে এরকম অবস্থা, হ্যাঁ আমি রান্না করতেছি, অথচ বাসায় কেউ নেই, একজন অফিসে গেছে, মনে হয় যে আমার পিছনে কে যেন দাঁড়ায় আছে। আমি অফিস শেষ করে বাসায় যে ঢুকবো, আমি ঢুকতে পারি না, কেমন যেন মনের ভেতরে একটা আনচান ধাক্কা মারে। হ্যাঁ, কারণ ওখানে গেলে আমি ফ্যামিলির সাথে সময় দেব বেশি, ও আমাকে ব্যবহার করতে পারবে না, এখানে ওখানে নিয়ে যেতে পারবে না, আমার মন খালি উড়াল পাড়াল করে নিয়ে যায়। ঠিক আছে, আপনাকে স্থির রাখে না। হ্যাঁ, বাসায় যেতে তো হবে না, নামাজের প্রতি ওই সময় আমার মনোযোগী খুব কম।
দেখা গেছে শুক্রবারে নামাজ পড়লাম, দুই তো নামাজ পড়লাম না, এরকম হয়েছে। 4 দিন যাওয়ার পরে একজন আমাকে বলতেছে, ভাই এটা না কবর। আমি শুনতে পেলাম কবর মানে আমার রুমের সামনে, আচ্ছা আচ্ছা, মানে ডাইন পা বাম পা দিলেই রুমের থেকে কবর, এমন ভাবে বাসাটা করছে। হ্যাঁ, মানুষ আসলে টাকার জন্য এত হলে হওয়া যায় না। অবশ্যই যে হ্যাঁ, আমরা একটু স্পেস ফাঁকা রাখা অবশ্যই। জি, আমরা দূরে যাবো, যা বাসা ভাড়া নেই, অনেকেই কিন্তু থাকবো এটাই বিশ্বাস করি। কোথায় থাকবো, কিভাবে থাকবো, জায়গাটা কেমন, এটা আমরা কখনো চিন্তা ভাবনা করি না, কখনই করি না। এখন আমার ওয়াইফ, আমি এই কয়েকদিন তো অনেক ভয়ের ভিতরে ছিলাম। পরে হট করে একবার প্রতিবেশী, অর্থাৎ আমার পরের যে রুমমেট ফ্যামিলি আছে, বলতেছে, ভাই আপনি নামাজ কালাম পড়েন, দেখি সারা রাত আপনি ওয়াজ শোনেন, আবার ধার্মিক কথাও বলেন, যে ভালো, কিন্তু আপনার রুমের সামনে কিন্তু কবর। এই কথা শোনার পর আমার ওয়াইফও ভয় করলো, আমার ছেলের উপরে অ্যাটাক করলো। অ্যাটাক তো আগেই করে ফেলে, যেদিন গেছে ওই দিনই অ্যাটাক করে ফেলছে। আমার ছেলে রাত্রে বাসায় থাকতে পারে না, সারা রাত কান্না করে, এটা হয়েছে ওটা হয়েছে, আমরা দুইজনে ঘুম পাতে পারি না। হ্যাঁ, আমরা তো মানুষ, কতক্ষণ আর ওই কবর পবিত্র, কবর পবিত্র, কতক্ষণ মানুষ ওখানে থাকবে। আমরা তো বৈবাহিক, তাই না, বৈবাহিক জীবন না, সবসময় তো পবিত্র থাকা যায় না। একদিন, অর্থাৎ 10-12 দিন যাওয়ার পর রাত বাজে এরকম 2টা-3টার এদিকে হবে, আমার ছেলে কান্না শুরু করে দিছে, প্রচন্ড কান্না শুরু করে দিছে। কাকে ডাকবো আমি যতটুকু পারি আমার ছেলেকে বলি, কিন্তু ফু দিচ্ছি, কাজ হচ্ছে না, কারণ আমি তো ফিট না। হ্যাঁ, আমি তো ফিট না, যে আমার ছেলের কান্না শুনে আমার বউ আতঙ্কিত হয়ে গেছে, কেন এরকম হচ্ছে। আমি হুট করে ওয়াশরুমে গেলাম, রুমের ভিতরে তো সবকিছু সেপারেট, যা কল ছাড়িয়ে দিলাম, পানি নিলাম, কলে পানি মারলাম, সব জায়গায় পানি মারলাম, মারি এসে কল অফ করে রেখে আসছি। আমি আসে বিছানায় বসছি, 5 মিনিট পরে কল অটোমেটিক পানি পড়া শুরু হয়ে গেছে। আচ্ছা, ধাম করে পানি পড়তেছে। আমার ওয়াইফকে বলতেছি, কি হলো এটা, তুমি কি করছো? না, আমি তো বন্ধ করে রেখে আসছি। আবার গেছি, আবার অফ করছি। বউ ওয়াইফ যখন বিশ্বাস করে না যে আমি বন্ধ করছি, এটা বিশ্বাস করতেছে না, আবার গেছি, যে আবার অফ করছি, করে এসে 2বার বাতায় আমার ওয়াইফ বিশ্বাস করছে, আসলে তো তুমি তো এখনই বন্ধ করে আসলা। এই যে আমরা 3জনই ভয়ের মধ্যে পড়ে গেছি। আর আমার ছেলে খালি কান্না করতেছে আর বলতেছে যে আমার কান ব্যথা করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, এরকম করে রাত পোহালাম। যখনই ফজরের আজান দিয়ে দিল, হুজুর আজান দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে কান্না আর নাই, কান্না বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি শীতের রাত, ওই সময় যখন কান্না বন্ধ হয়ে গেল, আমি গোসল করলাম, গোসল করে নামাজে গেলাম। ওয়াইফরে বললাম, তুমি থাকো, আমি নামাজটা পড়ে আসি, দেখি এমন কেন হয়, এটা আগে দেখি। যা হুজুরের সাথে বললাম, হুজুর এই বৃত্তান্ত। হুজুর বললো, বাসা হুন্ডা এটা। হুজুর হয়তো জানে, আমাকে ওইভাবে কিছু বলে নাই, বেশ সম্ভব তো মনে হয় জানে না, অযথা একজনকে দোষারোপ করা যাবে না, তাই না, ধারণা করাও যাবে না। হুজুর আমাকে ভালো পরামর্শই দিল, পাক পবিত্র থাকার কথা বললো। আমার মনের মধ্যে কেমন যেন একটা টেনশন ফিল করতেছে সবসময়ের জন্য, কিরে এমন বাসা নিলাম, 4,000 টাকা রুম ভাড়া, কিভাবে কি করবো এটা আমি, হ্যাঁ, হুট করে ছেড়েও দেওয়া যাবে না। জি, বাসায় আসি, আমার শুক্রবার আসে, আমার বামে বা ডাইনে যারা থাকে তারাও বলে, ভাই আপনি যে রুমটা নিয়েছেন, এই রুম কোনো দিন 3 মাস ভাড়া থাকে না, মানুষ থাকে না, কেন, এই বৃত্তান্ত। পরে আমি নিজের থেকে নিজে রিসার্চ করতেছি, আচ্ছা দেখি তো কবরটা কিসের কবর, কার কবর, কেন এটা দিল। হ্যাঁ, বাড়িওয়ালার সাথে কথা বলি, এরোর সাথে কথা বলি, পরিচিত অপরিচিত যারা আছে তাদের সাথে কথাটা আমি চার স্টলে বা যেখানে কথাটা তোলা পরে বলতেছি, হ্যাঁ ওনার মা নাকি ফাঁস টাঙিয়ে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। তার মাকে ওখানে মাটি দিছে। যখন ওখানে মাটি দেয়, কবর দেয়, তখন এগুলা কোনো বাসা ছিল না, জঙ্গল ছিল।
জঙ্গল ছিল, ভিটার মতন ছিল, কোনো মানুষ ছিল না। যখন ওই জায়গাটা গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে যায় তখন বাড়ি করে ওখানে। ওই কবরটা যেন না ভাঙা পড়ে তার কারণে ওরা এইভাবে করছে। ওরা ভাবছে কোনো সমস্যা হবে না, কিন্তু এই দুইটা রুম কখনো ভাড়া ভরপুর থাকে না, সব সময় ফাঁকা থাকে। আর বাড়িওয়ালার এটাই লাভ, এই মাসে উঠবে, অ্যাডভান্স তো নেওয়াই আছে, কয়েকদিন থাকে আবার কারেন্ট বিল টাইম বিল কোনো কিছু দেওয়া লাগতেছে না, ফাও বাড়ি ভাড়া পাচ্ছে, ওঠে যায়। শেষমেশ সবাই দরকার এরকম ভয় দেখায়। আমার ছেলে বাসায় থাকে না, রুম থেকে চলে যায় এক জায়গায়, এখানে যায় ওখানে যায়। হ্যাঁ, এরকম করে 15 দিন থাকলাম। 15 দিন থাকার পরে বাড়িতে, তখন তো ফোনের যুগ, বাড়িতে ফোন দেই, মাকে বলি, মা বলে না তাহলে এটা থাকার দরকার নেই। আমার শ্বশুরবাড়িতে বলি, শ্বশুরবাড়ি বলে না ওখানে থাকার দরকার নেই। আচ্ছা, দেখি কি হয়েছে। 25 দিন থাকার পরে আমি এমন অবস্থা হয়ে গেছি, মানে আমি আমার ওয়াইফকে আর দেখতে পারি না। আমার তো একটা কোম্পানিতে চাকরি করি, আমার ওয়াইফের সাথে ভালো একটা পজিশনেই ছিলাম, সম্মান ছিল। আমার ওয়াইফের সাথে যদি এরকম করি, রাস্তাঘাটে মানুষ কথা কাটাকাটি করবে না, কেমন করবে না, এত সুন্দর কেমন একটা ইয়ে না, নিজে থেকে আবার এতটুকু আমার সেন্স ছিল। বাসায় যাই, বউকে আমার ভালো লাগে না। বাচ্চা যে আমার এত প্রিয় বাচ্চা, আমার অন্তরঙ্গ ইয়া, প্রাণের অর্ধেক সে, তার জন্য এত কিছু আমি ওখানে করতেছি, 3 রাত কাজ করতেছি, তাও আমার ভালো লাগে না। মানে আমাকে ওই যে নরসিংদী থাকাকালীন আমাকে যে অ্যাটাক করছিল, আমাকে ওখানে যা সুযোগ পাইছে, এটা ওটা মিলে 71 হয়ে আমাকে ধরছে। অর্থাৎ আমাকে কোনো সংসারই করতে দিবে না, আর ওরাও যে ইয়ে করবে এটাও আমাকে করতে দিবে না। ঠিক আছে, এখন আমি কি করব? অফিসে যাই, যতক্ষণ থাকি 12 ঘন্টা 8 ঘন্টা থাকি, খুব ভালো থাকি আমি খুব ভালো থাকি, আমার ওর দিন কোনো ইয়া হয় না, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, অসুবিধা হয় না। লাঞ্চের টাইমে যখন বাসায় যাব, মনে হয় না যে আমি বাসায় যা ভাতটা খাবো, মনে হয় না। আমার অনেক গোপন কথা, এগুলো আমি কখনো প্রকাশ করিনি। আমার বাবা, আমার মা, আমার ভাই, হ্যাঁ, এরাই খালি জানতো আমার এই সমস্যাগুলো। তো কখনো আমি জনসম্মুখীন এগুলো বলি নাই। মানুষ হাসবে, ওই দিনই বাড়ি চলে আসছি। এসে বউকে রাখছি, কারণ আমাকে ছুটি দেওয়া হয়নি। আমি শাশুড় বাড়িতে উঠছি, আমারও শাশুড় বাড়ি এখানে, বলছি যে যেটা করার দরকার আপনারা ওটা করেন। নিয়ে আমার মাকে নিয়ে ওখানে থাকার মতো সম্ভব না, কারণ হুট করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। আমার ছেলেটা কত সুন্দর ছিল, ইয়ে হয়ে গেছে, আমিও ওখানে থাকতে পারতেছি না। পরে বাড়িওয়ালাকে বলি নাই, না বলে আমি সব কিছু নিয়ে আসি। কারণ কিসের জন্য বলতে হবে, বাড়িওয়ালা টাকা পাওয়া দেয় কথা। কারণ বাসা থেকে আমার অফিস খুব কাছে, আমি চলে আসলেও আমার অফিসে বললে আমার অফিসের থেকে টাকা দিতে পারবে, কারণ অফিসে তো আমি রানিং আছি। রেখে আমি চলে গেলাম। ওই বাসায় আমি যে যাব এরকম আর সাহস হয় না। ওখানে আমার চাল ডাল হাবি জাবি যা ছিল আমি সাহস পাই না। আবার নতুন যে বাসায় থাকি ওখানে খুব ভালো, খুবই ভালো। যখনই আমি ওই বাসার কথাটা আমাকে তুলে দেয় কেউ, যে বাসা যাবি না, ওটা নিয়ে আসবে, মাস তো শেষ হয়ে গেছে, রুম ভাড়া দিতে হবে, পানির বিল দিতে হবে, কারেন্ট বিল দিতে হবে, এটা নিয়ে আসো, যাও। যখনই যাবে আমার মনের মধ্যে কেমন যেন একটা ইয়ার সৃষ্টি হয়ে যায়, ভয়। তো যাই হোক, 1 মাস থাকবে, 2 মাসে আমি ডোনেশন দিয়ে দিলাম বাড়িওয়ালাকে, দিয়ে আমি আবার নতুন করে এক জায়গায় থাকি, আবার রুম দেখি। তো চিন্তা করলাম যে না, আমি আর একটা বিহেদ করবই, পরে বাড়িতে আসলাম, আসা ওই ফকির যেটা বলে ফকিরকে ডাকলাম। ফকিরে আসলো, বললো যে আপনাকে এত টাকা দিতে হবে, আপনার এই সমস্যা এটা সেটা, ওই সব পুরনো ইতিহাস তুলে ধরে, নতুন কোনো ইয়ে নেই আপনার, সব পুরনো ওই নরসিংদী থাকাকালীন যে ঘটনা ঘটছিল। কিন্তু রিসেন্ট যে আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটলো এগুলো বলেনি? হ্যাঁ, এগুলো সব বলতেছি, এগুলো সব কিছু বলতেছি। আর যা যা ঘটতেছে, পকেটে টাকা রাখি, টাকা থাকে না। পকেটে টাকা রাখি, টাকা থাকে না। টাকা কিসে নাই, টাকাই নাই, উধাও হয়ে যেত।
আমি পকেটে কোনো টাকাই রাখতে পারতাম না। মানে আমাকে সব সময় ওরা এত বিভ্রান্তির ভিতরে রাখতো, মানে ওই জিনিসটা আচ্ছা এত বিভ্রান্তির মধ্যে আমাকে রাখতো। পরে উনি বললাম যে আমার সুস্থতা পরে, আমার ফ্যামিলিকে সুস্থতা আগে করেন, আমার বাচ্চাকে সুস্থ করেন, আমার ওয়াইফকে সুস্থ করেন। পরে ওরা ঝাড়ফুঁক দিয়ে থাকি। আমার অফিসে গেলাম, অফিস যা বলতেছে যে কি বাড়ির সমাধান হয়েছে, রুম নিছে আবার? স্যার আমি তো কোনো রুম টুম এখনো নেই নাই, ফ্যামিলি বাসায়, আমার এই মাসে তো বাসায় যেতে হবে। কেন? ছুটি তো দেওয়া যাবে না। ছুটি দেওয়াই লাগবে, আমার ফ্যামিলি তো বাসায়। ঠিক আছে 2 দিনের জন্য যাও। আমি ঢাকায় যতক্ষণ একা থাকতাম, একা আমাকে সবসময় নাচে নিয়ে বেড়াতো। কোথায় যাবেন আমাকে নিয়ে যেত অজান্তে, আমি জানি না যে আমি ওই জায়গায় যাবো। সাপোজ আপনি এখানে বসে আছি, তারপর এখানে বসে আছি না, আপনার সাথে কথা বলতেছি। জি জি জি। আমি যে সাভারে বা আশুলিয়া থানার সামনে যে ওখানে যে চা খাবো, এটা কোনো আমার পুরো মনের ভিতরে ছিল না। ওকে। কিন্তু আমি মানে যখন আমার চলে আসে, আমি এখানে কেন এরকম করে আমি অনেক দিন থাকলাম তো ঢাকা শহরে, ফ্যামিলি রেখে অনেক দিন থাকলাম। যে আমার ভিতরে এরকম হচ্ছে কি, অনেকে আমাকে বাসায় এসে পায় না, অথচ আমি রুমে আছি। আচ্ছা আচ্ছা। আমার রুম থেকে বাইরে হলে বলে তুই রুমে নাই, এটা সেটা, হাফিজে কই গেছিস? ওখান থেকে তখন ফিরতেন কিভাবে? ওখান থেকে ফিরতাম মানে আমি কিভাবে ফিরতাম আমি নিজেও জানি না, কিন্তু আমাকে কোনো ক্ষতি হয়নি আমার। মানে আপনি এই মুহূর্তে ধরেন আপনি স্টুডিওতে বসে আছেন, হ্যাঁ, তো এই অবস্থায় এখানে থাকতে আপনি মনে করেন টিএসসি তে ঢাকায় নিয়ে গেলাম, হ্যাঁ, তো ওখানে যাওয়ার পর আপনার সেন্স হলো যে আমি এখানে কেন, এখানে এটা আমি এইভাবে কিভাবে আসলাম এত দ্রুত। আবার যে আমি বাসায় আসতাম, কোনো একটা গাড়িতে চড়তাম, মানে আমি এতটুকুই জানতাম যে আমি বাসে চড়ছি। কি বাসে চড়ছি? নিরাপদ কালিয়া করে যে কোনো একটা বাসে আমি চড়ছি, কিন্তু নামবো খুব সহজে যে এত তাড়াতাড়ি, আমি কখনো কল্পনা করি এত তাড়াতাড়ি আসলাম কিভাবে। বাস কি উড়ে আসলো না কোনো জামে কি বাস পড়ে নাই? কখনোই আমার কল্পনা হতো না যে বাস জামে পড়ছে কিনা। আচ্ছা ওকে, ঠিক আছে। এরকম করে আমার ওখানে, আমি তো সাভারে 12-13 বছর ছিলাম। থাকার পরে 2012-র ঘটনা বললাম, 13-14 এদিকে আসে, হ্যাঁ, আমি কন্টিনিউ নামাজ কালাম পড়ি। অনেকেই বলে এই নামাজ কালাম পড়তে হবে, তাবিজ কবজ ভালো না, এত তাবিজ কেন তোর শরীরে, তুই এত সুন্দর একটা ছেলে, তোর শরীরে তাবিজ এটা তো মানায় না। হ্যাঁ, নামাজ কালাম পর দেখবি, অনেক হুজুরি আমাকে বলছে নামাজ কালাম পড়ো, তুমি কোরআন পড়তে পারো? হ্যাঁ আমি কোরআন পড়তে পারি, যতটুকু পারি মোটামুটি ভালোই পারি। নামাজ কালাম পড়ো, দেখবে কিছুই লাগবে না। পরে নিজের থেকে আমি মোবাইলে আপডেট হাদিস নামাই, ডাউন দিই, পড়ি। আসলে তো তাবিজ ভালো না, এটা তো পড়া ঠিক না, এটা আমার জন্য অন্তত ঠিক না। হ্যাঁ, হুজুরের কাছে যাই, হুজুর এই বৃত্তান্ত, আমি তো খুব একটা ইয়ের মধ্যে পড়ে গেছি, কি করা যায়? এখন বলতেছে যে আসলে তাবিজ তো ঠিক না, যেহেতু আপনি তো এটা ছাড়া তো চলতেও পারতেছেন না, আপনাকে অ্যাটাক করতেছে। তো হুজুর এখন আমি কি করি? সমাধানটা কিভাবে হলো? হ্যাঁ বলতেছি সমাধানের কথা, সমাধানে তো অবশ্যই আসবো। বলতেছে যে তুমি নামাজ কালাম পড়ো, কন্টিনিউ পড়ো। হ্যাঁ নামাজ কালাম পড়ি। 2000 আমি দাঁড়িয়ে রাখছি 12-র শেষের দিকে আসে। আচ্ছা, 12-র শেষের দিকে আসে, যখন হুজুরদের কোনো টিয়া করে, দাঁড়িয়ে লালকে ইয়ে করে, ওই সময় আমি দাঁড়িয়েটা রাখছি। এক আমার ভাই ছিল যে ভাই আপনি দাঁড়িয়ে রাখেন, নামাজ কালাম পড়েন, আল্লাহ দিল আপনার। তা আমি যেখানেই গেছি সবাই, যেমন আপনাদের সাথে দেখা হয়েছে বলছি আমি একটু শেয়ার করব, অবশ্যই কিছু এখানে পাবো, অন্তত একটু ব্রেন পাবো, এইভাবে চলতো। এরকম আমি সবার কাছে শেয়ার করছি, ওরা আমাকে ব্রেন দিচ্ছে। কি ব্রেন দিচ্ছে আমাকে? যে তুমি নামাজ কালাম পড়ো, আল্লাহ সমাধান করে দেবে। আমি বলছি ঠিক আছে, আবার পড়ি, নামাজ পড়ি, কয়েকদিন পড়ি, ভালোই, একাধার দোয়া কালাম পড়ি, খুব ভালো। বাড়িতে যাই আসি, আবার বাড়িতে যখন আসি, আইসে কিছুদিন থাকার পরে নামাজ কালাম বাদ দিয়ে দেয়, আবার সেম আমার ওয়াইফের সাথে মেলে না, আমি ওয়াইফের সাথে মোবাইলে রাগারাগি করি, ফারাই করি, এটা করি সেটা করি, এরকম। আমার রাশিটা কিন্তু মেয়ের রাশি, কন্যা রাশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমন কোনো মেয়ে নাই যে আমার সাথে খুব সহজে সম্পর্ক হয়ে যায়, ঠিক আছে। আমার মেয়ের রাশিটা মেয়ের রাশি। তো 2012 সালে যখন আমি
দাড়ি রাখলাম, খোঁচা 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 দাড়ি দেখে নিজেকেও ভালো লাগে, আসলে তো খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আবার নিজের ইচ্ছা মতো নামাজে যাই, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজই পড়ি, কিন্তু আমার এটার সমাধান হচ্ছে না। আচ্ছা আচ্ছা। দেখা গেছে ফজরের নামাজের আগে আগে আমাকে এমন একটা সমস্যা তৈরি বলতে, আমাকে ঘুম থেকে উঠতেই দিবে না, আমি নামাজ পড়তে যাব না। ওকে। 4 ওয়াক্ত পড়তেছি, ফজরের সময় আমাকে কাজা করতেছি। হ্যাঁ, লাস্ট সমাধান এই দিকে এসে আমার মা কথা শেষের দিকে নিয়ে আসি। হ্যাঁ, মা বললো যে আচ্ছা অমুক জায়গায় যাইতে হবে। কোন জায়গায়? এক ফকিরের বাসা, কোনো কারো কাছে নাম বলবো না এখানে, ঠিক আছে? ঠিক আছে দেয়। সে বললো, সেও তাবিজ দেয়, তাবিজ নেই নিয়ে আবার যাই। পরে নিজে থেকে কই, কিরে আমি তো নামাজ পড়ি, আর আমিও তো মানুষকে কিছু বুঝাই, নামাজের জন্য ডাকি, কিন্তু আমার শরীরে কেন তাবিজ? আচ্ছা আচ্ছা, এই জ্ঞানটা তখন আপনার আমার মাথার ভিতর এসে গেল, কেন আমার মাথার ভিতর শরীরে তাবিজ থাকবে? নিজের থেকে পড়ি, ওয়াজ মাহফিলগুলো শুনি, আবার হাদিস বই পড়ি, আসলে তো আমার জন্য না, তাবিজ ঠিক না। তাবিজ ওর জন্যই ঠিক যে মাসুম বাচ্চা, যে দোয়া কালাম পড়তে পারবে না, যে বিসমিল্লাহ বলতে পারবে না, তাদের উপরে শয়তান ধরে, তাদেরকেও কান্নাকাটি করায়, হ্যাঁ তাদের জন্য, কিন্তু আমার জন্য না। আবার তাবিজ না থাকলে হুট করে দেখা গেছে আমি আবার একই সমস্যার মধ্যে পড়ে গেছি আমি। শ্রীপুরে 14 সালে ওখানে একটা বড় একটা জঙ্গল আছে, অনেক বড় একটা জঙ্গল আছে। হুট করে দেখি আমাকে, মানে আমার মনের ভিতর এত সাহস এসে গেছে, আমি জঙ্গলে গেলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমি চলে গেছি একা, মাঝখানে যায় আমি আর আসতে পারি না। কিন্তু আমি আসলাম কেন এখানে? হুট করে দেখি গাছ নাড়ানাড়ি করতেছে, চিল্লানো দিতে পারতেছি না, চিল্লান দিলে মানে চোর চোর করে ডাঙাবে। এত জঙ্গলের মধ্যে মানুষকে, মানে আমাকে বিপদে ফেলানোর জন্য অনেক কিছু করছিল। আমার উপরওয়ালা সহায় আছে বিদায় আমাকে বিপদে ফেলাতে পারে। ঠিক আছে, হয়তো আমার কোনো সমস্যা যে সাপটা মারলাম, নরসিংদীতে দেখলাম আমার শরীরে অ্যাটাক করলো, আমি তাকে ধরলাম, দেখলাম। আমি এই কথা বলা প্রচার মানে বলা দেখার পরে যে বলছি, এটা আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মূল সমস্যা আমি যেগুলা দেখেছি, দেখার পর আপনি সাথে সাথে মানুষকে বলেছি, আপনার আশেপাশে যারা ছিল, কিন্তু এটা বলাটা আমার অন্যায় হয়ে গেছে। আমি তো ভয় পেয়েছি, ওই ভয়ের মধ্যে যদি আমি সবসময় চিন্তা করতাম যে না দেখা যাক কি হয়, কাউকে বলি না, লাস্ট কি হয় এটা আমি বলার দরকার নেই। এই যে আমি বলছি, আমি আবার খুব সহজে কথা রাখতে পারি না, মনের ভিতরে বলে দিই, এটা আমার অন্যায় হয়ে গেছে। ওটা যে মারছি এটাও আমার অন্যায় হয়ে গেছে, এটা আমি এখন বুঝি, এটা আমি এখন বুঝতেছি আসলে আমার এটা ঠিক নেই। সে তো আমাকে ক্ষতি করেনি, উঠছিল হয়তো তার অজান্তে, ভালোবাসার খাতিরে আমার শরীরে উঠছিল। হ্যাঁ, সবার শরীরে তো আসে না, আসে না সাপ জিনিসটা, মানে মানুষের আশেপাশে আসলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মেরে ফেলে, কারণ এটা বিষাক্ত। যদি একটা ছোবল দেয় আপনার, হ্যাঁ, তাও এমন জায়গায় আমার বডির উপরে, এখানে এই আবার গাল, ডান কাত, আমি ম্যাক্সিমাম সময় ডান কাতই থাকি, ডান কাত প্লাস উপর হয়ে, কিন্তু এখন আর উপরে থাকি না, ম্যাক্সিমাম সময় ডান কাতই থাকি, কারণ উপরে আমি আর থাকি না, জানার পরে বোঝার পরে। ঠিক আছে, পরে আস্তে 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 13, 14, 15, 16 এদিকে আসে, এদিকে অনেকই ঘটনা হয়ে গেছে আমার উপরে। হ্যাঁ, যেগুলো আর বলি না। হ্যাঁ, অনেক কষ্টও পাইছি, অনেক কিছু হারাইছি। হ্যাঁ, পরে 14 সালে বাড়িতে আসছি, আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়িটা লোকেরা বলতে পারবে যে কি ঘটনাটা ঘটছিল। ঠিক আছে, আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি। আচ্ছা, অসুস্থ হয়ে গেছি মানে ওই অসুস্থতার মাঝে আমাকে অ্যাটাক করছে, আমাকে ডাকতেছে, আমি স্পষ্ট দেখতেছি আমাকে ডাকতেছে। আমি আমার ওয়াইফরে বলতেছি তোর আর চলবে না, আমাকে ডাকতেছে, আমি চলে যাবো। এরা ভাবতেছে অসুস্থতার কারণে আমি পাগলামি করতেছি। আমার শ্বশুর বলতেছে, আমার আব্বা নিয়ে আসলো, আমার আব্বা বললো কি হয়েছে। আমার আব্বা মা তো জানেই যে আমার ছোটবেলা থেকে সমস্যা আছে,
আর আমিও বলছি যে আমার এই সমস্যা আছে। হাসতাম, প্রচন্ড প্রচন্ড হাসতাম, 14-15 এদিকগুলো আমি হাসতাম, এমনি এমনি হাসতাম। হ্যাঁ, বসে থাকতে 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 এমন হাসি আসতো আমার ভিতরে যা আপনি তো অবাক হয়তো ক্রিয়ার মতো কোনো টেনশন নাই, এত হাসতাম আমি। আমার শ্বশুর আমার ওয়াইফরে বললাম যে আমি ওই পুকুরে যাব এখন গোসল করতে। যা এখন আমার যে ভাস্তিরা আছে আমাকে ওই কথাগুলো বলে খুব হাসে, হ্যাঁ, যে জামাই এই কাজগুলা করছে, এটা হয়েছে, এত ইয়ে হয়। হ্যাঁ, আমি ওয়াশরুমে যাব, যে রুম থেকে হয়তো অল্প কয়েক কদম ফাঁকে ওয়াশরুম ছিল, যাবো, একা যাইনি, আমার শ্বশুরকে বন্ধু নিয়ে গেছি। আর এমনও পর্যায়ে হয়েছে যে আমি পুকুরে সরাসরি নেমে যাব, পুকুরে সরাসরি নেমে যাব, সবাই আমাকে টানে তুলছে, কেউ টানে তুলতে পারেনি। হ্যাঁ, এটা 14-15 দিকলো আসে। ঘটনাটা 25-26 বছরে 2002 থেকে শুরু করে, 2002 থেকে, হ্যাঁ 2 সাল থেকে শুরু করে এই আপনার 16-17 পর্যন্ত আমার উপরে এই ইয়েটা ছিল, ঠিক আছে। এখন বর্তমানে আর নাই আমার শরীরে থেকে। আপনি মুক্তি পেলেন কি? হ্যাঁ, বলতেছি। পরে নিজের থেকে বলি, কিরে আমার শরীরে কেন তাবিজ থাকে? বন্ধু বান্ধব অনেক আলেম মুফতির সাথে আমি কথাবার্তা বলি, ঢাকা শহরে যাই, তারাও আমার তাবিজ দেখ, গোসল করতে গেলে সবাই দেখে তোমার শরীরে এটা কেন, ওটা কেন। পরে আমি নিজে নিজে প্রশ্ন করি, আসলে এটা কেন আমার শরীরে, কেন এটা হবে? আমি তো সবই পারি, আমাকে তো অ্যাটাক করার মতন এখানে আর কেউ নাই, আমি তো এখন অনেক বুঝি। হ্যাঁ, পরে নিজের থেকেই অনেক সমস্যার হলেও আমি আর তাবিজ নেই না, নিজের থেকে সব খুলে রেখে দিছি, নিজের থেকেই। আমার এই হাতটা এখনো যদি আমি খুলে দেখাই, এই হাতটা আমার এখনো কালো হয়ে আছে এবং চিকন হয়ে আছে এই হাতটা। হ্যাঁ, খুলে রাখছি, রাখার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ি, হ্যাঁ, দোয়া কালাম পড়ি, ফজরের সময় একাকি উঠে ফজরের নামাজ জামাতে পড়ি, দোয়া কালাম যতটুকু পড়ার দরকার পড়ি, কোরআন শরীফ পড়ি। মোবাইলে, এখন তো মোবাইলের যুগ, মোবাইলেই বিশেষ করে পড়ি। একটু সমস্যা হওয়ার সাথে সাথে আল্লাহর নাম নেই, আল্লাহর কিছু নাম আছে, এই নামগুলো পড়লে অনেক জিন ভূত আসে না, সংক্ষিপ্ত যেগুলা নাম আছে, হ্যাঁ, এগুলা পড়ে নেই। হ্যাঁ, আর প্রত্যেকটা নামাজে আমি যতটুকু পারি আমল করি। এইভাবে 2016 থেকে এই পর্যন্ত আল্লাহ দিলে আমি অনেক সুস্থ আছি। আর আমাকে যেখানেই যেতে বলেন এখন আমি একা যেতে পারি, আর কোনো ভয়ভীত করি না। হ্যাঁ, ভয় আসে, একাকী মানুষ থাকলে একটু স্বাভাবিক একটু ভয় আসে। হ্যাঁ, এখন আল্লাহ দিলে আমি অনেক ফ্রি আছি, অনেক ফ্রি আছে, আমার শরীরে কোনো তাবিজ নেই, কোনো কিছু নেই। আর মূল কথা এই নামাজটা পড়ার কারণে আমার কাছ থেকে অনেক কিছু সমাধান হয়ে গেছে। হ্যাঁ, আর আমি যখনই নামাজ এখনো যখন গ্যাপ দেই, আমার মনের ভিতরে অনেক শয়তানি কল্পনা জল্পনা হয়, ঠিক আছে। তো এই অবস্থা আমার এই নামাজ পড়ার পর থেকে আমার আসলে এগুলো আর কোনো কিছু ঘটনাগুলো আর নাই। জি, অনেক অনেক ধন্যবাদ মুরাদ ভাই, আপনার কাছে শুনলাম বেশ লম্বা একটা ঘটনা, যে সকল শ্রোতারা আমাদেরকে শুনছিলেন আশা করি আপনারাও খুব মনোযোগের সহিত শুনেছেন ঘটনাটি। ওনার আসলে 2002 সাল থেকে শুরু করে 2016-17 সাল পর্যন্ত বেশ লম্বা একটা সময় উনি সাফার করেছেন এসব ভৌতিক বিষয়গুলোকে। ভৌতিক বলবো নাকি জিন কেন্দ্রিক যে বিষয়টা। সো উনি এখন আপাতত বেশ ভালো আছেন। আমরা আবারও মুরাদ ভাইয়ের কাছে ফিরবো। সো এই পর্যন্ত যারা দেখছিলেন আমাদেরকে, আমাদের হাতে এই মুহূর্তে একটি অডিও ক্লিপ আছে, অডিও ক্লিপটি শুনবে এবং তারপরে আমার কাছে আরও একটি মেইল আছে, আমি চেষ্টা করব আপনাদেরকে পড়ে শোনানোর যদি সময় থাকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাহিদ হাসান লিখেছেন গাইবান্ধা থেকে, অবুজ বালিকা দৌলত ছিলেন, হ্যালো। মাহবুবুর রহমান মাটি ঢাকা উত্তরা থেকে ঘটনা চাই, অবশ্যই জানাবেন। ডিকে বিশ্বাস ছিলেন আমাদের সাথে, সাগর ছিলেন চিলমারি থেকে, আমি জিহাদ সোনার ভিটা থেকে লিখেছেন আমাদেরকে। রিয়ন আহমেদ ভাই শুনছি এসকে সিনের পেছনের পাড়া থেকে, অনেক অনেক ভালোবাসা রইল। আজকে অনেকদিন পরে ফেম শুনছেন অবুজ বালিকা, আপনার নামটি জানাবেন। এসকে সাগর ছিলেন আমাদের সাথে, ভাইয়া তোমার কথার সাউন্ডটা একটু বাড়িয়ে দাও, এভাবে লিখেছেন সাগর। অবশ্যই সাথে থাকতে হবে। জিম ছিলেন আমাদের সাথে গাজীপুর থেকে ঘটনা চাই জিম। শামীম শেখ ছিলেন আজকে অনেক ভয় পেতে চাই, অবশ্যই রংপুর থেকে ইকরামুল। গাজীপুর থেকে হাবিবুর রহমান মানিক ছিলেন আমাদের সাথে ছিলেন। জাকিয়া লিখেছেন তুলসীঘাট থেকে শুনছেন উনি।
প্রিন্স ছিলেন আমাদের সাথে, ভাইয়া শুনছি খানকা শরীফ থেকে। লোকমান ছিলেন আমাদের সাথে, আজিজুল ইসলাম আহাদ ছিলেন সোনার ভিটা থেকে লিখেছেন আমাদেরকে, আহসান বনরপাড়া থেকে শুনছেন আমাদেরকে, লিখেছেন চালিয়ে যান। নমির আসসালামু আলাইকুম ব্রো, সাথে আছি ঢোলবাংলা থেকে, কেমন আছেন? মাদ্রাসার স্টোরি ভয় লাগে, সময় থাকলে শোনাবেন। ওকে, শাকিল আহমেদ ছিলেন আমাদের সাথে।